তিলোত্তমা একজন সুন্দরী শিক্ষিতা 25 বছর বয়সী চাকরিরতা মহিলা। সে নিজে এতদিন চাকরি করে অনেক টাকা রোজগার করেছে, আর সে এমনিতেও অবস্থাপন্ন ঘরের মেয়ে ছিল। আর কিছুদিনের মধ্যেই তিলোত্তমার সঙ্গে রাহুলের বিয়ে ঠিক হয়। রাহুলের পারিবারিক ব্যবসা আছে, আর রাহুলও অনেক বড় লোক। ব্যবসা সংক্রান্ত মিটিং এ গিয়ে রাহুলের সঙ্গে তিলোত্তমার দেখা হয়, আর তারা দুজনেই একে অপরকে পছন্দ করে বিয়ে করবে বলে ঠিক করে। কিন্তু রাহুলের বাবা কমল বাবু এবং মা রত্না দেবী মোটেই বিষয়টা পছন্দ করতে পারে না, কারণ তারা মেয়েদের চাকরি বাকরি করা একদমই পছন্দ করে না। আর এমন মেয়েকে ঘরের বউ বানিয়ে নিয়ে আসতে তাদের মনে বাধে। কিন্তু রাহুল তার বাবা মায়ের কোনো কথা শুনতে চায় না। সে তিলোত্তমাকেই বিয়ে করে। বিয়ের পর গৃহপ্রবেশের দিন, রাহুল, তোর বউ যতই বড় লোক হোক না কেন, আমার কিন্তু এরকম চাকরিরতা মেয়ে একদমই ভালো লাগে না। তাই আমার ওর ভালো করে গৃহপ্রবেশ করার কোনো ইচ্ছা নেই। তুই কেন যে এরকম চাকরি করা মেয়েকে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে এসেছিস আমি জানি না। সারা দিন চাকরি বাকরি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, আর আমাকে সংসারের কাজ করতে হবে। সুতরাং আমি ওই মেয়ের গৃহপ্রবেশ করাতে পারবো না। মা, তুমি বিয়ের পরের দিনই কেন বৌমাকে এরকম ভাবে খারাপ খারাপ কথা শোনাচ্ছ? আর তোমাকে ওর গৃহপ্রবেশ করতে হবে না। ওর এই গৃহতে প্রবেশ করার কোনো দরকার নেই, কারণ আমি ওর জন্য একটা ভালো সারপ্রাইজ প্ল্যান করেছি, আর তোমাদেরকে জানানোর জন্য এই বাড়িতে এসেছি। রাহুলের এমন কথা শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। তারা ভাবতে পারে না রাহুল তার নতুন বউয়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারে। আর তখনই রাহুল তার বাবা মা, নতুন বউ এবং বিধবা কাকিমা নলিনী দেবীকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে। তিলোত্তমা বারবার রাহুলকে জিজ্ঞাসা করলেও রাহুল কোনো উত্তর দিতে চায় না। তুমি গাড়ি করে আমাদের সবাইকে কোথায় নিয়ে যাচ্ছ? আজকে আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান, আর আমি আমার সব অফিসের কলিগদের আসতে বলেছিলাম, কিন্তু তোমার জন্য আমাকে ফোন করে ক্যান্সেল করতে হলো। তুমি কি চাও না যে আমার ভালো করে গৃহপ্রবেশ হোক? আমি জানি তোমার মা হয়তো আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু আমি ঠিক মানিয়ে নেব। তুমি একটু চুপ করে গাড়িতে বসবে? সেই তখন থেকে বকবক করেই যাচ্ছ। আমাকে একবারে বলেছি তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে না, কিন্তু এই গৃহে তুমি প্রবেশ করবে না। কেন না? এই বলে রাহুল একটা বিশাল অট্টালিকার সামনে গাড়ি দাঁড় করায়। আর এত বড় বাড়ি দেখে সকলে একেবারে আকাশ থেকে পড়ে। রাহুল নিজের টাকা দিয়ে নতুন বউয়ের জন্য এত বড় একটা বাড়ি তৈরি করে, আর সেই বাড়ির চাবি সে তার বউয়ের হাতে তুলে দেয়। আর এটাই ছিল তার বউয়ের বিয়ের উপহার। এমন দৃশ্য দেখে রত্না দেবী এবং কমল বাবু একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। বিয়ের আগে আমি তোমার জন্য এই নতুন বাড়িটা কিনেছি, আর এই বাড়িতেই আমরা থাকবো, আর এটা হলো তোমার উপহার। তাই পুরানো বাড়িতে তোমাকে গৃহপ্রবেশ করতে হবে না। ও মাই গড, রাহুল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত বড় বাড়ি আমার জন্য কিনেছো। তোমার অনেক টাকা খরচা হয়ে গেছে বলো। তুমি চিন্তা করো না, আমি চাকরি করি তো, তুমি যে ইএমআই দেবে তাতে আমিও কিছু অংশ দিয়ে দেব। বেশি কথা একদম বলো না। আমি কি বলেছি যে আমি ইএমআইতে বাড়ি কিনেছি? এটা আমি ক্যাশে কিনেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আমার নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান অনেক ধুমধাম করে করব, আর অনেক অনেক অতিথিদের নিমন্ত্রণ করব। সবাই এসে আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানে আনন্দ করবে, একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন হবে, ওকে? নতুন বৌমার এমন কথা শুনি নলিনী দেবী ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ সে বরাবরই এরকম চাকরি করা মেয়েদের পছন্দ করে। কিন্তু রত্না দেবী মোটেই তা সহ্য করতে পারে না। বাড়াবাড়ি দেখলে আমার গা একেবারে জ্বলে যাচ্ছে। রাহুল, রাহুল, তুই এত টাকা খরচা করে এই মেয়েটার জন্য বাড়ি কিনতে গেছিস? আমাদের পুরনো বাড়ি কি ছোট পড়ছিল? তোদের যদি আমাদের সঙ্গে থাকতে ভালো না লাগে তাহলে আমাদেরকে বলতে পারতিস, আমরা রাস্তায় গিয়ে বসে পড়তাম। না মা, সেরকম নয়। আমি কি একবারও বলেছি এই বাড়িতে আমরা একা থাকবো? আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো। আর প্লিজ আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানটা নষ্ট করে দিও না। মা, আপনি রাগ করবেন না। আপনার আশীর্বাদ নিয়েই এই বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে, তারপরেই আমি গৃহপ্রবেশ করব। এখন চলুন আমরা পুরানো বাড়িতেই ফিরে যাই, কারণ আমাদেরকে অনেক প্ল্যানিং করতে হবে। আমরা সবাই মিলে আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানটাকে একেবারে সাকসেসফুল করব। আমাদের বাড়িতে কোনোদিনও বড় করে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করা হয়নি, তাই আমি যেভাবে অনুষ্ঠান করতে বলবো সেভাবেই অনুষ্ঠান করতে হবে। আর হ্যাঁ, যতদিন আমি আর রাহুলের বাবা বেঁচে থাকবো ততদিন এই নতুন বাড়ির অধিকার আমাদের হাতেই থাকবে, তোমার হাতে নয়। অবশ্য তুমি সময় পাবেই বা কোথায়? চাকরি করবে আর ঘুরে বেড়াবে, বেশি বেশি নাটক। এই বলে রত্না দেবী তার স্বামীকে নিয়ে গাড়িতে উঠে পড়ে, আর নলিনী দেবী নতুন বৌমার মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি চিন্তা করো না, এই বাড়িতে তোমার যখন গৃহপ্রবেশ হবে তখন আমি নিজের হাতে তোমাকে মিষ্টি খাইয়ে ঘরে ঢোকাবো, আর আমি তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করব।
এই বলে সবাই আবার পুরানো বাড়িতে ফিরে যায় আর তিলোত্তমা ভীষণ পরিমাণে উৎসাহিত হয়ে পড়ে। সে নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করার জন্য নানান রকমের পরিকল্পনা তৈরি করতে থাকে। গৃহপ্রবেশের অনুষ্ঠানে কাদের কাদের নিমন্ত্রণ করা হবে, খাওয়া দাওয়ার কি আয়োজন করা হবে, সবই তিলোত্তমা নিজে থেকে ঠিক করে, কারণ সে একজন স্বাধীন চেতা মেয়ে আর এই বিষয়টা মোটেই তার শাশুড়ি মায়ের পছন্দ হয় না। মা, আমি আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য গেস্টদের লিস্ট তৈরি করেছি আর সেই লিস্টের মধ্যে আমার কাছাকাছি কয়েকজন আত্মীয় স্বজন আছে আর আমি আমার অফিসের সব বন্ধু বান্ধবীদের ইনভাইট করব ভাবছি। তোমার যখন আগে থেকে লিস্ট বানানোই হয়ে গেছে তাহলে আমাকে বলছো কেন? আর গৃহপ্রবেশের অনুষ্ঠানে কাছের আত্মীয় স্বজন মানে আমি আমার পাড়া প্রতিবেশী সকল মহিলাকে নিমন্ত্রণ করব আর দুঃসম্পর্কের অনেক আত্মীয়দেরও নিমন্ত্রণ করব। তাতে যদি লোক সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তুমি তোমার অফিসের কলিগদের ছাঁটাই করে দাও। কিন্তু মা, আমার অফিসের কলিগরা আমার আপদে বিপদে সবসময় আমার পাশে থাকে, কিন্তু আপনার পাড়ার মহিলারা আপনার নামে আর আপনার চাকরি করা বউয়ের নামে অনেক সমালোচনা করে, তাই আমি ওদেরকে নিমন্ত্রণ করতে চাই না। এমন কথা শুনে রত্নাদেবী একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ সে মোটেই বৌমার মুখে মুখে তর্ক পছন্দ করে না। তাই সে তার নতুন বৌমাকে ভীষণই বকাবকি করতে শুরু করে। তুমি ভেবো না যে তুমি বড়লোক আর তুমি চাকরি করছো বলে তুমি যা বলবে আমি তাই মেনে নেব। আমি যাদের যাদের নিমন্ত্রণ করতে বলবো তোমাকে তাদেরকেই নিমন্ত্রণ করতে হবে। নিজের টাকা খরচা করে গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করছো, তাতে কি হাতির 5 পা দেখেছো নাকি? এই বলে রত্নাদেবী ঘরে চলে যায় আর তিলোত্তমার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ তার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করাতে তার শ্বশুর শাশুড়ি একটাও টাকা দিচ্ছে না, কিন্তু নতুন বৌমা নিজে টাকা দিয়ে সবকিছুর আয়োজন করছে। তবুও তার শাশুড়ি মায়ের এত বড় বড় কথা। তিলোত্তমা তার শাশুড়ি মায়ের কথা মেনে নিমন্ত্রণের লিস্টে সকলকে যোগ করে নেয় আর তার লিস্ট অনেক বেড়ে যায়। দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কাটে। আচ্ছা নলিনী কাকিমা, আমি আমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য অনেক অনেক খাবারের আইটেম করেছি। মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, মাটন কষা, ফিশ ফ্রাই, পান্তুয়া আর রসগোল্লা, আইসক্রিম এসব তো থাকবেই। ঠিক আছে তো সব, নাকি আরো কোনো খাবার অ্যাড করতে হবে? আর গৃহপ্রবেশের অনুষ্ঠানের খাবার বেঁচে গেলে আমি পরের দিন অফিসেও নিয়ে চলে যেতে পারবো। আরে ঠিক আছে বাবা, তুই আর এত আয়োজন করিস না। এমনিতেই তোর শাশুড়ি মা যা খিটখিট করছে, তারপর যদি এসব শোনে তাহলে আরো রেগে যাবে, বুঝেছিস? এমন সময় সেখানে রত্নাদেবী চলে আসে আর সে তার ছোট জায়ের কথা শুনি প্রচন্ড পরিমাণে রেগে যায়। ছোট বয়সে নিজের বরকে খেয়েছো আর এখন আবার আমার নতুন বৌমার মাথাটা খেও না। কোথায় ওকে শেখাবে যে বিয়ের পর চাকরি ছেড়ে দিতে, শ্বশুর শাশুড়ির সেবা করতে, আর তুমি ওকে বেশি করে উস্কানি দিচ্ছ? তুমি ওকে বলনি কেন যে গৃহপ্রবেশের অনুষ্ঠানে কোনোদিনও আমিষ খাবার রান্না হয় না, সবসময় নিরামিষ খাবার রান্না করতে হয়? না না, আসলে দিদি আমি ওরকম করে কিছু বলতে চাইনি। ও তো মডার্ন যুগের মেয়ে, তাই ও কেন এসব নিয়ম পালন করতে যাবে? এসব তো আমাদের যুগে ছিল। ও একটু আনন্দ করে নিজের টাকা খরচা করে গৃহপ্রবেশের অনুষ্ঠান করতে চাইছে, তাই ওকে ওর মতো করেই সবকিছু করতে দাও না। একদম চুপ। গৃহপ্রবেশের অনুষ্ঠানে পনিরের ঝোল আর ভাত ছাড়া কিচ্ছু হবে না, আর তার থেকে বেশি কিছু যদি রান্না হয় তাহলে আমি সেই অনুষ্ঠানে থাকবো না। মা, আপনার কথা শুনি আমি সব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছি, পাড়া প্রতিবেশীদেরও নিমন্ত্রণ করেছি, কিন্তু আমি আমার খাবারের লিস্ট ক্যান্সেল করতে পারবো না, কারণ আমি অলরেডি সবকিছু অর্ডার করে দিয়েছি আর অনেক টাকাও দিয়ে ফেলেছি। তাই আপনি প্লিজ এই ব্যাপারটা মেনে নিন। এই বলে তিলোত্তমা নিজের ঘরে চলে যায়। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর তাদের নতুন অট্টালিকা সমান বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান শুরু হয়ে যায়। নতুন বউ খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয় আর সকল আত্মীয় স্বজন তার অফিসের কলিগরা সেখানে এসে উপস্থিত হয়। সবাই মিলে অনেক অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করে। আর এমন সময় নতুন বউ দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তার শাশুড়ি মা কিছুতেই তাকে গৃহপ্রবেশ করাতে চায় না। আর এমন সময় নলিনী দেবী নতুন বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান করার জন্য এগিয়ে যায়। আর তখনই হঠাৎ করে রাহুলের ফোনে ফোন আসে। না না, এরকম হতে পারে না। আপনি কি বলছেনটা কি? শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে মানে? আমি অনেক শেয়ার কিনেছি, আমার সব টাকা ডুবে যাবে স্যার। আর এমন যদি হয় আমার নতুন বাড়িও চলে যাবে। আমার বইয়ের এখনো পর্যন্ত নতুন বাড়িতে গৃহপ্রবেশও হয়নি। এই বলে রাহুল কাঁদতে কাঁদতে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায় আর তার সব টাকা ডুবে যায়। এই কথা শোনার পর সকলেই খুবই অবাক হয়। আর এমন পরিস্থিতিতে রত্নাদেবী তার বৌমাকে অপমান করার সুযোগ পেয়ে যায়।
কতবার করে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না, এ একেবারে রাক্ষসী, সবকিছু খেয়ে নেবে। আর তারপরও তুই একেই বিয়ে করে নিয়ে এলি, এখন নতুন বাড়িতে নিয়ে এসেছিস। দেখ কি হলো, তোরা তো আমার কথা শুনবি না। আমি বলছি শোন, এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। মা, আপনি প্লিজ চুপ করুন, আমাকে পরে ছোট করবেন। এখন আমাদেরকে যে করেই হোক সমস্যা থেকে উদ্ধার হতে হবে। আর রাহুল, তুমি চিন্তা করো না, তোমার কোনো শেয়ার নষ্ট হবে না, কারণ আমার শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান আছে। তুমি তোমার ল্যাপটপটা আমাকে দাও তো। রাহুল তিলোত্তমার কথা শুনে একেবারে অবাক হয়ে যায়, আর সে তখনই তার ল্যাপটপ তিলোত্তমাকে দিয়ে দেয়। তিলোত্তমা তখনই ল্যাপটপ খুলে বিজনেস মিটিং করে আর অনেক শেয়ার দেখার পর শেয়ার মার্কেটের সমস্যা সমাধান করে দেয়। এর ফলে রাহুলের টাকা কড়ির একটাও ক্ষতি হয় না। কিছুক্ষণের মধ্যে রাহুলের শেয়ারের টাকা উঠতে শুরু করে, আর সেই সব শেয়ার বিক্রি করে সে অনেক অনেক টাকা ইনকামও করতে পারে। এর ফলে রাহুল তার বউকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সত্যি থ্যাংক ইউ, আজকে শুধুমাত্র তোমার জ্ঞানের জন্য আমি বেঁচে গেলাম। মা, তুমি এখনো তোমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবে? আর প্লিজ ওর সাথে খারাপ ব্যবহার করো না, আর ওর গৃহপ্রবেশের অনুষ্ঠানটা সম্পূর্ণ করো। রাহুলের কথা শুনে তার মা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, আর সে মনে মনে ভাবে সত্যি আজকে তার নতুন বৌমার জন্য তার পরিবার বেঁচে গেছে। ফলে সে কোন মুখে ক্ষমা চাইবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই নলিনী দেবীর পরে সে নিজে তার নতুন বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। বৌমা, তুমি চাকরি করো বলে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু আজকে একমাত্র তোমার জন্যই আমার পরিবার বেঁচে গেল। তোমার মতো মেয়েকে বাড়ির বৌমা হিসেবে পেয়ে, আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। না না মা, আমি আপনাকে নিজের মায়ের মতো ভাবি, সুতরাং আপনাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, এটাই আমি চাই। তিলোত্তমার কথা শুনে সবাই খুবই খুশি হয়। তারপর থেকে তিলোত্তমার বাইরে চাকরি করা এবং তার টাকা রোজগার করার ক্ষেত্রে তার শাশুড়ি মা কিংবা শ্বশুর মশাই কোন রকম ভাবে হস্তক্ষেপ করে না। এভাবেই তিলোত্তমার গৃহপ্রবেশের অনুষ্ঠান খুবই ধুমধাম করে পালিত হয়, আর তারপর থেকে তিলোত্তমা খুবই হাসি খুশি সংসার করতে থাকে। বাহ মিতা, তোর চুল কত সুন্দর আর কত লম্বা। তোর এত সুন্দর ঘন কালো চুল নদীর ধারার মতো পাকিয়ে পাকিয়ে চলে গেছে। তোর চুল দেখলে আমার না খুব লোভ লাগে, কারণ আমার নিজের চুল অনেক ছোট, আর দিন দিন তো আমার মাথায় টাক পড়ে যাচ্ছে। হ্যাঁ রে, আমার চুল দেখলে সবাই একই কথা বলে। আর জন্ম থেকে আমার চুল এত লম্বা। শুধুমাত্র আমার নয়, আমার বাকি 3 বোনের চুল আমার মতো লম্বা। এমনকি আমার মায়ের চুলও এতটাই সুন্দর। এই বড় চুল আমাদের বংশগত পাওনা। আচ্ছা, তুই চুলে কোন তেল আর কোন শ্যাম্পু ব্যবহার করিস রে, যে তোর চুল এতটা লম্বা আর এতটা সুন্দর? কারণ আমি যতই দামি শ্যাম্পু কিংবা তেল মাখি না কেন, আমার চুল দিন দিন ঝরেই যাচ্ছে। আমি চুলে শুধুমাত্র নারকেল তেল দিই, আর তার সাথে জবা গাছের পাতা, জবা ফুল, আমলকি, রিঠা, কলা, ডিম এসব ব্যবহার করি। সেই কারণে আমার চুল এতটা লম্বা, কারণ আমি চুলে কোনো কেমিক্যাল জাতীয় শ্যাম্পু বা তেল ব্যবহার করতে পছন্দ করি না। মিতা তার মা কমলা এবং 3 বোন প্রিয়া, রানী ও অস্মিতার সঙ্গে বাস করে। কমলা মধ্যবিত্ত পরিবারের মহিলা ছিল। তার স্বামী শহরের একটা বড় সরকারি অফিসে চাকরি করত, কিন্তু হঠাৎই একদিন কমলার স্বামী অসুস্থ হয়ে মারা যায়, আর তার সমস্ত সম্পত্তি এবং প্রভিডেন্ট ফান্ডের সব টাকা কমলার নামে হয়ে যায়। কিন্তু সেই টাকা দিয়ে সে তার 4 মেয়েকে সচ্ছলভাবে মানুষ করবে কিভাবে, সেই চিন্তাই সে সবসময় করতে থাকে। কারণ আজকালকার দিনে মানুষ যতই বড়লোক হোক না কেন, একসঙ্গে 4 মেয়েকে মানুষ করা একেবারে মুখের কথা নয়। তুমি কেন আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? তোমার কথা আমার ভীষণ মনে পড়ে, আর আমি একা হাতে এত বড় সংসার টানতে টানতে একেবারে হাঁপিয়ে উঠছি। তোমার 4 মেয়ে দিন দিন বড় হচ্ছে, ওদের বিয়ে নিয়ে আমি সবসময় দুশ্চিন্তায় ভুগি। কমলাকে একা একা কাঁদতে দেখে তার 4 মেয়ে সেখানে চলে আসে, আর তারা নিজের মায়ের চোখে জল মুছিয়ে দেয়। মা, তুমি এরকম করে বাবার ফটোর সামনে বসে কাঁদছো কেন? বাবার জন্য আমাদেরও তো মন খারাপ হয়, কিন্তু তাই বলে তুমি যদি এরকম ভাবে কান্নাকাটি করো তাহলে তোমার তো শরীর খারাপ হবে। তুই যখন মা হবি তখন তুই বুঝতে পারবি যে আমি কেন কাঁদছি। কারণ তোদের 4 বোনের বিয়ে নিয়ে আমার ভীষণ দুশ্চিন্তা হয়। আজকালকার দিনের বাজারে 4 মেয়ের ধুমধাম করে বিয়ে দেওয়ার জন্য অনেক টাকার দরকার, আর আমার কাছে যা টাকা আছে তাতে আমি মাত্র 2 জনেরই ভালো করে বিয়ে দিতে পারবো। মা, তুমি কিন্তু বেকার বেকার এত চিন্তা করছো, কারণ আমাদের চুল লম্বা, আর তাতে যে কোনো ছেলে আমাদেরকে দেখলেই পছন্দ করে নেবে। সুতরাং আমাদের বিয়েতে তোমাকে বেশি টাকা খরচা করতেই হবে না। আমাদের রূপ আর আমাদের লম্বা চুলই হবে আমাদের অস্ত্র। হে হে হে।
এটা কিন্তু তোদের একদমই ভুল ধারণা। যতই তোদের চুল বড় হোক না কেন, তোদের বিয়ের সময় আমাকে তো দামি দামি জিনিসপত্র, গহনা, যৌতুকে দিতেই হবে। সুতরাং তোরা আমার চিন্তা বুঝবি না। তোরা যা, চারজনে গিয়ে নিজেদের চুলের পরিচর্যা কর। আরে মা, যদি আমাদের বিয়ে নাই বা হয়, তাহলে আমরা চারজনে মিলে টাকা রোজগার করব, আর তোমার সঙ্গে আমরা সুখে শান্তিতে বাস করব। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল, কারণ বিয়েটাই তো জীবনের সবকিছু নয়। নিজের চার মেয়ের এরকম বোকা বোকা কথা শুনে কমলা হেসে ওঠে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। মিতা শহরের একটি নামকরা হাই স্কুলে তার 3 বোনকে ভর্তি করে দেয়, আর সে নিজেও পড়াশোনা করার জন্য কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয়। তাদের চুল এতটাই লম্বা হয় যে আলাদা করে তাদের নাম নিয়ে পরিচয় পেতে হয় না। বড় লম্বা কালো ঘন চুলি হয়ে ওঠে তাদের 4 বোনের পরিচয়। কিছুদিনের মধ্যেই স্কুল এবং কলেজে তাদেরকে লম্বা লম্বা চুল নামে সবাই ডাকতে শুরু করে। ফলে তারা 4 বোন তাদের লম্বা চুলের জন্য এত পরিমাণে প্রশংসা পেয়ে ভীষণ খুশি হয়, আর তারা বেশি করে নিজেদের সুন্দর চুলের পরিচর্যা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন হঠাৎ করে কমলা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মিতা, আমার যে শরীর খারাপ হয়েছে তাতে আমার মনে হয় না আমি আর খাট থেকে উঠে সংসারের কোনো কাজ করতে পারবো। তাই তোকেই আবার সংসারের সমস্ত দায়িত্ব নিতে হবে, কারণ তুই আমার বড় মেয়ে। তুই দয়া করে তোর বাকি 3 বোনের দেখাশোনা কর মা। তুমি চিন্তা করো না মা, আমি টিউশন পড়াবো বলে ঠিক করেছি। কালকে থেকে কলেজের পর আমি টিউশন পড়িয়ে একেবারে বাড়িতে আসবো, আর আমার বাকি 3 বোনের স্কুলের ফিস আমি দেব। মিতা যেহেতু পরিবারের বড় মেয়ে, তাই পুরো সংসারের দায়িত্ব তার উপর এসে পড়ে। সে একা নিজের কাঁধে এত বড় সংসারের দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব নিয়ে একেবারে নাজেহাল হয়ে যায়। অন্যদিকে তার বাকি 3 বোন মিতার কাছ থেকে তাদের আবদারের জিনিসপত্র চাইতে শুরু করে। দিদি, আমার লম্বা চুলে অনেকদিন ধরে জট পড়ছে, তাই আমি টিভিতে অ্যাড দেখেছি। বড় চুলে জট সারানোর জন্য আমাকে প্যারিয়ল শ্যাম্পু ইউজ করতে হবে, আর প্যারিয়ল শ্যাম্পুর অনেক দাম। তুই আমাকে প্যারিয়ল শ্যাম্পু কিনে দিবি দিদি? হ্যাঁ দিদি, তুই তো ভালো করেই বুঝিস যে লম্বা চুল রাখলে কত জ্বালা। তাই আমি ভাবছি এবার আমি কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াবো। তাই কালকে তুই কলেজ থেকে ফেরার সময় আমার জন্য 500 টাকা দিয়ে একটা কাঠের চিরুনি কিনে আনবি তো। এমনকি অস্মিতাও তার দিদির কাছে চুলের জন্য নানান রকমের দামি দামি জিনিস চাইতে শুরু করে। মিতামা, আমার কাশিটাও হঠাৎ করে খুব বেড়েছে, আর ওষুধগুলো সব শেষ হয়ে গেছে। তাই তুই কালকে কলেজ থেকে ফেরার সময় আমার জন্য কিন্তু ওষুধগুলো নিয়ে আসিস। আমি জানি তোর খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব বল মা। মিতা এত কিছু আবদার শুনেও একেবারে মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠতে দেয় না। সে তার পরিবারের সব আবদার পূরণ করতে রাজি হয়ে যায়। মিতা আরো বেশি করে টাকা রোজগার করার জন্য বেশি বেশি করে ছাত্রীদের টিউশনি পড়াতে শুরু করে, আর যেই কারণে সে নিজের পড়াশোনার উপর লক্ষ্য দিতে পারে না। এমনকি নিজের চুলের পরিচর্যার পেছনেও সে বেশি নজর দিতে পারে না। ফলে তার মাথায় উকুন হতে শুরু করে। একদিন মিতা কলেজে গেলে তার প্রফেসর শঙ্কুবাবু তার কাছে আসে। কি ব্যাপার মিতা, গত 5 মাস ধরে দেখছি তোমার পড়াশোনাতে তো একদম মন নেই। আগে তো তুমি পড়াশোনায় কত ইন্টেলিজেন্ট ছিলে, কিন্তু এখন দিনে দিনে তোমার রেজাল্ট পুরোই খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমার থেকে এরকম রেজাল্ট আশা করি না। আসলে স্যার, কিছুদিন ধরে আমার মায়ের শরীর খুব খারাপ, আর তারপর আমার 3 বোনের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। তাই আমি ভালো করে পড়াশোনা করার সময় পাচ্ছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্যার। একদম উল্টোপাল্টা অজুহাত দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করবে না। তোমার পরিবারে যদি এতই সমস্যা হয়, তাহলে নিজের এত বড় সুন্দর লম্বা চুলের যত্ন নিচ্ছ কিভাবে? বেশ ভালো করেই তো চুল আসতে এসেছো, তার বেলায় তো তোমার সময় নষ্ট হয় না, আর শুধু পড়াশোনা করলে তোমার সময় নষ্ট হয়ে যাবে, তাই তো? বিশ্বাস করুন স্যার, আমি আলাদা করে চুলের পরিচর্যা করি না। আসলে আমার চুল ন্যাচারালি এরকম। আমার পরিবারের সবার চুল এরকম, তাই আমাকে চুলের পেছনে বেশি খাটতে হয় না। কিন্তু এখন যা মনে হচ্ছে, পরিবারের চাপে পড়ে আমাকে আমার চুলটাই কেটে ফেলতে হবে, কারণ পরিচর্যা করতে না পারার জন্য আমার চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রাকৃতিকভাবে এত বড় এবং সুন্দর লম্বা চুলের কথা শুনে শঙ্কুবাবু একেবারে অবাক হয়ে যায়। সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে কোনো মেয়ের চুল এত সুন্দর লম্বা হতে পারে। মিতা কলেজ থেকে ফিরে আসলে সে আর কিছুতেই চাপ সামলাতে না পেরে পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে মিতার জীবন এক জটিল চাকার মধ্যে ফেসে যায়। এর ফলে সে কলেজ বন্ধ করে দিয়ে আরো বেশি করে টিউশন পড়ানো শুরু করে। আমার আর ভালো লাগে না। হে ঈশ্বর,
তুমি আমাকে বড় লম্বা চুল ছাড়া আর কিচ্ছু দাওনি, কারণ এই বয়সে পুরো পরিবারের দায়িত্ব নিতে নিতে আমি একেবারে হাঁপিয়ে যাচ্ছি, আর তার সাথে আমাকে সবার আবদারও পূরণ করতে হচ্ছে। মিতা টিউশন করে যে টাকা রোজগার করে তা দিয়ে সে তার মায়ের ওষুধ থেকে শুরু করে বাকি 3 বোনের বড় চুলের জন্য দামি দামি জিনিসপত্র কিনে তাদেরকে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শঙ্কুবাবু তার বন্ধু পরমবাবুর সঙ্গে দেখা করে। পরমবাবু শহরের একটা বড় অ্যাড এজেন্সির মালিক ছিল। কিরে পরম, তোর সাথে তো অনেকদিন পর দেখা হলো। আমি ভাবলাম আমার সাথে দেখা হওয়ার পর তুই খুশি হবি, কিন্তু তুই এরকম চিন্তায় ডুবে আছিস কেন? পরিবারে বা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে নাকি? আর তোর কাছ থেকে কি লোকাবো বল শঙ্কু? তুই তো ভালো করেই জানিস আমার এজেন্সিতে সবসময় বিভিন্ন রকমের অ্যাড চলতেই থাকে। আর ঠিক এখন সেই রকম একটা সুন্দর আর দামি তেলের অ্যাড এসেছে, আর সেই অ্যাডের ক্ষেত্রে প্রাকৃতিকভাবে লম্বা চুল মেয়েদের প্রয়োজন। কিন্তু এখনকার দিনে আমি লম্বা চুলের মেয়ে কোথায় পাবো বলতো? আজকালকার মেয়েরা তো বেশিরভাগই তো ছোট ছোট চুল রাখে, চুল লম্বা তো করতেই চাই না। সেই নিয়ে আমি ভীষণ সমস্যায় পড়েছি। পরমবাবুর এমন কথা শুনে শঙ্কুবাবুর তখনই মিতার কথা মনে পড়ে। এই সামান্য ব্যাপার নিয়ে তুই একদম চিন্তা করিস না। আমি একজনকে চিনি যার অনেক বড় সুন্দর আর লম্বা চুল, আর ওর সাথে ওর বাকি 3 বোনও আছে, তাদেরও অনেক বড় বড় চুল। তাই তুই ওদেরকে তোর অ্যাডের জন্য কাজ করাতে পারিস। ও রিয়েলি? থ্যাংক ইউ শঙ্কু, এই জন্যই তুই আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে তুই ওদের নাম্বারটা আমাকে দে না, আমি আজই ওদের সাথে যোগাযোগ করে নিচ্ছি। আর তুই বা ওদেরকে চিনলি কিভাবে? আর বলিস না ভাই, যার লম্বা চুলের কথা বলছি না, সেই মেয়েটা আমার ছাত্রী ছিল, কিন্তু মাঝখানে সংসারের চাপে পড়াশোনা ছেড়ে দেয়। তারপর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আর মেয়েটার নাম্বারও তো আমার কাছে নেই। তবে তুই চিন্তা করিস না, আমি ঠিক মেয়েটাকে খুঁজে বার করব। চল আজকে গিয়ে কোথাও অন্তত ডিনারটা করে আসি, কারণ আমার ভীষণ পরিমাণে খেতে পেয়ে গেছে। হ্যাঁ চল চল। 2 বন্ধু মিলে একটি বড় রেস্টুরেন্টে ডিনার করতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু সেই দিন শহরের বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ থাকায় তারা কোথাও খাবার খুঁজে পায় না। তাই তারা দুজনে মিলে রাস্তার ধারে একটি চায়ের দোকানে বসে চা খায়। আর এমন সময় মিতা টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল। তখনই শঙ্কুবাবু মিতাকে দেখতে পায়। ওই দেখ পরম, ওই যে ওই মেয়েটা রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, ওই মেয়েটা আমার ছাত্রী। আর আমি তোকে ওর কথাই বলছিলাম। দেখ ওর চুল কত বড় আর কত সুন্দর। আর জানিস ওর জীবনেও চুলের পরিচর্যা করে না, তাও ওর চুল এরকম সুন্দর। মিতার এত বড় এবং সুন্দর চুল দেখে পরমবাবু একেবারে হা করে তার দিকে তাকিয়ে থাকে। আর সে মনে মনে ঠিক করে সে মিতা এবং তার পরিবারকেই তার হেয়ার অয়েল অ্যাডের জন্য সিলেক্ট করবে। আর তখনই মিতারও চোখ পড়ে তার প্রফেসর শঙ্কুবাবুর দিকে। মিতা তখনই তার স্যারের কাছে এগিয়ে আসে। মিতা প্রচন্ড খুশি হয়ে বলে, স্যার আপনি এখানে কি করছেন? আপনার সাথে কতদিন পর দেখা হলো। কিছু মনে করবেন না স্যার, আমি আপনাকে না জানিয়ে কলেজ ছেড়ে দিয়েছি। আসলে আমি কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আসলে আমি এতগুলো টিউশন পড়াই যে কলেজের পড়াশোনা করে আমি উঠতে পারছিলাম না, তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। হ্যাঁ আমি তোমার উপর ভীষণ আপসেট মিতা, কিন্তু তোমাকে এখন আমাদের একটা কাজ করতে হবে। এই যে আমার পাশে দাঁড়িয়ে দেখছো, ইনি হলো আমার প্রিয় বন্ধু পরম। আর শহরে ওর একটা অনেক বড় অ্যাড এজেন্সি আছে, তাই ও একটা তেলের অ্যাড দেওয়ার জন্য তোমাকে আর তোমার পরিবারকে নিতে চাই। তুমি কি রাজি আছো? আর হ্যাঁ, তোমরা যদি এই অ্যাডটা করতে পারো ঠিক করে, আর আমার অ্যাডভার্টাইজমেন্টে যদি প্রমোশন পাই, তাহলে আমি তোমাদেরকে অনেক অনেক টাকা দেবো। সুতরাং নিশ্চয়ই তোমরা টাকার কথা শুনে আপত্তি করবে না। কথাই বলে সবাইকে জীবন একটা সুযোগ করে দেয়। আর এমনই একটা সুযোগ এসে উপস্থিত হয় মিতার কাছে। মিতা আর দ্বিতীয়বার চিন্তা না করে চুলের বিজ্ঞাপন করার জন্য রাজি হয়ে যায়। এমনকি এই কথা যখন তার বাকি 3 বোন জানতে পারে, তাদেরও কোনো আপত্তি থাকে না। হ্যাঁ দিদি, আমরা 4 বোন লম্বা চুলে তেল মাখার বিজ্ঞাপন করব। আমাদের কোনো আপত্তি নেই, কারণ জীবনে আমরা প্রথমবার এত বড় সুযোগ পেয়েছি, আর এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। এই বলে 4 বোন স্টুডিওতে চলে যায়। আর সেখানে গিয়ে হেয়ার ড্রেসার সুন্দর করে তাদের 4 বোনের লম্বা লম্বা চুলে ভালো ভালো ডিজাইন করে দেয়। আর তারা 4 জনে মিলে তাদের লম্বা চুল প্রদর্শনী করে ভালো করে অ্যাডের শুটিং করে। তাদের 4 বোনকে এতই সুন্দর দেখতে লাগে যে কিছুদিনের মধ্যেই সেই তেলের বিজ্ঞাপন এবং তাদের চুলের বিজ্ঞাপন শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে তারা অনেক অনেক টাকা রোজগার করতে পারে। আর বিভিন্ন বড় বড় অ্যাড এজেন্সি থেকে মডেল হিসেবে তাদেরকে নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বোন, একটা সময় আমরা ভেবেছিলাম যে এত বড় চুলের পরিচর্যা আমরা কিভাবে করব, কিন্তু দেখ এখন আমরা এত টাকা রোজগার করছি যে আমাদের চুলের পরিচর্যা নিয়ে আর কোনো কথাই ভাবতেই হচ্ছে না। আর এই চুলের জন্যই আমরা আজকে এত টাকা রোজগার করতে পারছি। সত্যি এই চুল আমাদের উপরওয়ালার দান, এছাড়া আর কিছু না। হ্যাঁ দিদি, তুই একদমই ঠিক বলেছিস। আর আমরা 4 বোন আমাদের লম্বা চুলকে ভীষণ ভালোবাসি। আমরা কোনোদিনও আমাদের লম্বা চুল কাটবো না। আর এই লম্বা চুল যাতে আরো লম্বা হয় সেই প্রার্থনাই আমি উপরওয়ালার কাছে করব।
এভাবেই তারা 4 বোন তাদের লম্বা এবং সুন্দর চুলের জন্য শহরের বিখ্যাত প্রতিষ্ঠিত মডেল হয়ে ওঠে। এখন তাদের মা কমলাও সুচিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এভাবেই তারা 4 বোন তাদের মাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে।